আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই তোমরা দেখো, ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, কিংবা আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। দেখো আজকে যে সালোকসংশ্লেষ চ্যাপ্টার যে শেষ পর্ব, যেখানে যে প্রশ্ন উত্তরগুলো আছে তোমরা একটু দেখে নাও। প্রথম হচ্ছে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, লাল ও বেগুনি বর্ণের আলোতে সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি হয়। লাল ও বেগুনি বর্ণের, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পরীক্ষা আসতে পারে। কোন বর্ণের আলোকে সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি হয়? এখানে অপশান যদি তোমাদের দুটোই থাকে, অপশান এতে লাল এবং অপশান বি যদি বেগুনি থাকে, সেক্ষেত্রে তোমরা এখানে অ্যান্সার করবে লাল, অর্থাৎ বেগুনির থেকেও লালে হচ্ছে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয়। আর তোমরা দুটোই মনে রাখবে, লাল ও বেগুনি বর্ণের আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয়। এরপর দেখো, সালোকসংশ্লেষে উপজাত অক্সিজেনের উৎস কী? সালোকসংশ্লেষে যে উপজাত অক্সিজেন, সেই অক্সিজেনের উৎসটা কী? অক্সিজেনের উৎস হচ্ছে জল, অর্থাৎ H2O। মনে রাখবে সংকেত H2O, অর্থাৎ জলের সংকেত হচ্ছে H2O। এরপরে সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণু, যে গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কী বলেছিলাম? যে সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ, সেই গ্লুকোজ অণুর অক্সিজেনের যে উৎস সেটা কি? কার্বন ডাইঅক্সাইড। জলের এখানে মনে রাখবে যে অক্সিজেন, অর্থাৎ সালোকসংশ্লেষে উপজাত যে দ্রব্য, অক্সিজেনের উৎস হচ্ছে জল, এবং গ্লুকোজ অণুর হচ্ছে অক্সিজেনের, গ্লুকোজ অণু যেটা, তার অক্সিজেনের উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2। এরপরে দেখো, অন্ধকার দশায় আলোর দরকার হয় না বলে অন্ধকার দশাকে আলোর নিরপেক্ষ দশা বলা হয়। অন্ধকার দশায় আলোর দরকার হয় না বলে অন্ধকার দশাকে আলোর নিরপেক্ষ দশা বলা হয়। এরপরে ক্লোরোপ্লাস্টের স্টোমায় গ্লুকোজ উৎপন্ন হয়, খুব ইম্পর্টেন্ট, ক্লোরোপ্লাস্টের স্টোমায় গ্লুকোজ উৎপন্ন হয়। এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, সালোকসংশ্লেষে সাহায্যকারী, সালোকসংশ্লেষে সাহায্যকারী যে সমস্ত রঞ্জক শোষিত শক্তিকে রাসায়নিক শক্তিতে আবদ্ধ করতে পারে তাকে কি বলে? ক্যারোটিন ও জ্যান্থোফিল। সালোকসংশ্লেষে সাহায্যকারী যে সমস্ত রঞ্জক শোষিত শক্তিতে রাসায়নিক শক্তিতে আবদ্ধ করতে পারে না তা হলো ক্যারোটিন ও জ্যান্থোফিল। এরপরে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জারক পদার্থটি হলো CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, এবং বিজারক পদার্থটি হলো H2 অর্থাৎ জল। মনে রাখবে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে জারক পদার্থ সেটা হচ্ছে CO2, এবং বিজারক পদার্থ সেটা হচ্ছে H2O। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জারক পদার্থ CO2 এবং বিজারক পদার্থ H2O। এরপরে সালোকসংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদের নাম। সালোকসংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদ, সেটা কি? ক্লোরেল্লা নামক এককোষী শ্যালক, অর্থাৎ যাকে শৈবালও বলা হয়। সালোকসংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদ হচ্ছে ক্লোরেলা। মনে রাখবে, সালোকসংশ্লেষে সক্ষম, যে সালোকসংশ্লেষ করতে পারে এককোষী উদ্ভিদ, সেটা হচ্ছে ক্লোরেলা। এরপরে অর্কিডের জলীয় বাষ্প, অর্কিডের জলীয় বাষ্প শোষণকারী কলার নাম কি? ভ্যালামেন। এরপরে দেখো, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন জলকে বিপাকীয় জল বলে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন জলকে বিপাকীয় জল বলে। এরপরে রাতে যে উৎসেচকের প্রভাবে অপদ্রবণীয়, রাতে যে উৎসেচকের প্রভাবে অপদ্রবণীয় শ্বেতসার উদ্ভিদে পুনরায় দ্রবীভূত গ্লুকোজে পরিণত হয় তা হলো ডায়াস্টেজ। এরপরে সালোকসংশ্লেষের দুটি অভ্যন্তরীণ প্রভাবকের নাম, যেটা হচ্ছে ক্লোরোফিল ও উৎসেচক। সালোকসংশ্লেষের দুটি অভ্যন্তরীণ প্রভাবকের নাম হলো ক্লোরোফিল ও উৎসেচক। এরপরে সালোকসংশ্লেষে স্থৈতিক শক্তি গ্লুকোজের মধ্যে আবদ্ধ থাকে। সালোকসংশ্লেষে স্থৈতিক শক্তি গ্লুকোজের মধ্যে আবদ্ধ থাকে। এরপরে দেখো, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপন্নের জন্য 6 অণু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা রেলের অর্থাৎ RRBর সামনে পরীক্ষা আছে, NTPC এবং গ্রুপ ডি, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। NTPC আর গ্রুপ ডি তোমরা জানো, গ্রুপ ডি হচ্ছে বিগত বছরে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে, সেখানে কোশ্চেনের লেভেল তোমরা জানো, সেই লেভেলের অনুযায়ী এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 6 অণু, অর্থাৎ 1 অণুর জন্য 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। 1 অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 6 অণু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। আমরা জানি গ্লুকোজের যে উৎস, অর্থাৎ উৎপাদনের যে উৎস, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর যেখানে অক্সিজেন হচ্ছে উৎপন্ন যে গ্লুকোজের যে আন্ডার, অর্থাৎ জল, সেটা হচ্ছে জল। এরপরে দেখো, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপাদনের জন্য, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপন্নের জন্য কি হয়? 12 অণু জল উৎপন্ন হয়। যদি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপন্নের জন্য 12 অণু জল, জলের ক্ষেত্রে 12 অণু এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে মনে রাখবে 6 অণু, অর্থাৎ যেটা 6 অণু কার্বন ডাইঅক্সাইড থেকে কি হচ্ছে? 1 অণু গ্লুকোজ হচ্ছে, এবং
12 অণু জল থেকে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। এর পরের প্রশ্ন দেখো, কোষের অ্যামাইলোপ্লাস্টে শ্বেতসার সঞ্চিত থাকে। শ্বেতসার কোথায় সঞ্চিত থাকে? কোষের অ্যামাইলোপ্লাস্টে। এরপরে সূর্যালোকের যে তেজোময় বা শক্তিময় কণা কী করে? ক্লোরোফিলকে সক্রিয় করে, তাকে বলা হয় ফোটন। বলছে সূর্যালোকের যে তেজোময় বা শক্তিময় কণা ক্লোরোফিলকে সক্রিয় করে, তাকে বলা হয় ফোটন। এরপরে সালোকসংশ্লেষে অঙ্গারাত্মীকরণ ঘটে কোন দশায়? সালোকসংশ্লেষে অঙ্গারাত্মীকরণ ঘটে হচ্ছে অন্ধকার দশায়। মনে রাখবে, সালোকসংশ্লেষে যে অঙ্গারাত্মীকরণ হয় সেটা হচ্ছে অন্ধকার দশায়। এই পয়েন্টটা তোমাদের হচ্ছে আগের ক্লাসটাতেও ছিল, সেখানে এটা দেওয়া ছিল। এরপরে দেখো, বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম প্রমাণ করেন যে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি আলোক দশা ও অন্ধকার দশায় বিভক্ত। মনে রাখবে, আলোক দশা ও অন্ধকার দশায় বিভক্ত এই প্রক্রিয়াটি কী প্রমাণ করেছে? বিজ্ঞানী ব্ল্যাকম্যান যেটা অন্ধকার দশা এবং আলোক দশা এই বিভক্তটা প্রমাণ করেছে, যেটা সালোকসংশ্লেষ প্রক্রিয়ার। এরপরে কেলভিন ও তার সহকর্মীরা ক্লোরেলা নামক সবুজ শ্যাওলার উপর গবেষণা করে অন্ধকার দশার আবিষ্কার করেন। অর্থাৎ অন্ধকার দশার আবিষ্কার করছে শ্যাওলার উপর, যেটা কে? কেলভিন ও তার সহকর্মীরা। এবং যে শ্যাওলার উপর হচ্ছে গবেষণা করেছে সেটা হচ্ছে ক্লোরেলা। এরপরে দেখো, জলের ফটোলাইসিসে যে আয়ন সাহায্য করে, যে আয়ন সাহায্য করে তা হলো ম্যাঙ্গানিজ আয়ন, ক্লোরাইড আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন, ক্লোরাইড আয়ন। এরপরে দেখো, ক্লোরোফিল পেট্রোলিয়াম, ইথার ও অ্যালকোহল ও ক্লোরোফর্মে দ্রাবিত। ক্লোরোফিল পেট্রোলিয়াম, ইথার, অ্যালকোহল ও ক্লোরোফর্মে দ্রবণীয়। এরপরে দেখো, সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষ তাপগ্রাহী বিক্রিয়া, কিন্তু ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষ তাপমোচন বিক্রিয়া। এরপর দেখো, সালোকসংশ্লেষ ছাড়া রাসায়নিক সংশ্লেষ বা কেমোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য সঞ্চয় হতে পারে। সালোকসংশ্লেষ ছাড়া রাসায়নিক সংশ্লেষ বা কেমোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হতে পারে। এরপরের প্রশ্ন দেখো, কোষে সঞ্চয়ের জন্য শর্করা উদ্ভিদ কোষে শ্বেতসার বা স্টার্চ, কোষে সঞ্চয়ের জন্য শর্করা উদ্ভিদ কোষে শ্বেতসার বা স্টার্চ, আর প্রাণী কোষে গ্লাইকোজেন এ রূপান্তরিত হয়। এর পরের প্রশ্ন দেখো, সালোকসংশ্লেষে যে দশায় CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় সেটা হলো অন্ধকার দশা। একটু আগেই তোমাদের করালাম, সালোকসংশ্লেষের কোন দশায় CO2 বিজারিত হয়? অন্ধকার দশায়। এরপরে সালোকসংশ্লেষে উপজাত হিসাবে উৎপন্ন অক্সিজেনের উৎস কী? জল, এটাও করলাম। এরপরে সালোকসংশ্লেষ এক রকমের কি উপচিতি বিপাক, এটা প্রথম ভিডিওতে ছিল, প্রথম প্রশ্ন, যেটা যে ফার্স্ট সালোকসংশ্লেষ চ্যাপ্টার প্রথম যে 1 নম্বর ক্লাসটা ছিল। সালোকসংশ্লেষ এক রকমের উপচিতি বিপাক। তোমাদেরকে জানিয়ে রাখি, এই সালোকসংশ্লেষ চ্যাপ্টার হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে আজকে, অর্থাৎ এরপরে নেক্সট ক্লাসে তোমাদের শ্বসন চ্যাপ্টার ধরছি। সেখানে তোমাদের শ্বসন চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি বিগত বছরে এসেছে এবং আসার চান্স খুবই বেশি রয়েছে, সেইগুলোই তুলে ধরে তোমাদেরকে ক্লাস করিয়ে দিচ্ছি। এরপরে দেখো, সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস, একটু আগে করলাম কার্বন ডাইঅক্সাইড। সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কি? কার্বন ডাইঅক্সাইড। এর পরের প্রশ্নটা দেখো, পাতায় ক্লোরোফিল থাকার ফলে সবুজ রং হয়। এটা কিন্তু খুব একটা বেসিক প্রশ্ন, কিন্তু প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট। দেখো, পাতায় ক্লোরোফিল থাকার ফলে পাতার রং সবুজ হয়। প্রশ্ন আসতে পারে, পাতার রং যে সবুজ হয় কিসের কারণে? ক্লোরোফিল থাকার কারণে। ঠিক আছে। এরপরে দেখো, ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে। ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা, তাই তো, যে আলোক শক্তি যেটা হচ্ছে ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে। এর পরের প্রশ্ন দেখো, ছত্রাক জাতীয় উদ্ভিদে ক্লোরোফিলের অভাবে কী হয়? সালোকসংশ্লেষ হয় না। যে ছত্রাক জাতীয় উদ্ভিদে ক্লোরোফিলের অভাব, অর্থাৎ ছত্রাকে কী থাকে? ছত্রাক জাতীয় যে উদ্ভিদগুলি সেগুলিকে ক্লোরোফিল থাকে না, অর্থাৎ ক্লোরোফিলের অভাব থাকে, সেই জন্য সালোকসংশ্লেষ হয় না। তোমাদের প্রথমেই করিয়েছি, যেখানে বলা ছিল যে সালোকসংশ্লেষ বিহীন যেসব আর কি, ক্লোরোফিল বিহীন যেগুলো
সেগুলিতে সালোক সংশ্লেষ সম্পন্ন, অর্থাৎ ক্লোরোফিল যুক্ত যেসব উদ্ভিদ সেগুলিতে কী হয়, সালোক সংশ্লেষ হয়। এরপরে সালোক সংশ্লেষের নির্গত অক্সিজেনের উৎস। সালোক সংশ্লেষের নির্গত অক্সিজেনের উৎস কি, জল। একটু আগেই করলাম, তাই তো। সালোক সংশ্লেষের ফলে উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি। সালোক সংশ্লেষের ফলে উদ্ভিদের কী হয়, শুষ্ক ওজন বৃদ্ধি পায়। সালোক সংশ্লেষের ফলে শুষ্ক ওজন বৃদ্ধি পায় উদ্ভিদের। এরপরে ফটোলাইসিস ঘটে ক্লোরোপ্লাস্টের কোথায়, গ্রানা, সেকেন্ড ক্লাসে ছিল, তাই তো। ফটোলাইসিসের ফলে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে ফটোলাইসিসের ফলে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে ফটোলাইসিস যেটা ঘটে। ফটোলাইসিস বলতে সালোক সংশ্লেষের কথা বলা হচ্ছে, এটা ইংলিশ শব্দ, ঠিক আছে। এরপরে অঙ্গারাত্মীকরণ ঘটে হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্টোমা অংশে। অঙ্গারাত্মীকরণ ঘটে ক্লোরোপ্লাস্টের স্টোমা অংশে। ফটোলাইসিস ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে, আর অঙ্গারাত্মীকরণ ঘটে ক্লোরোপ্লাস্টের স্টোমা অংশে। এটাকে আলোক দোষের কথা বলা হচ্ছে, অন্ধকার দোষের কথা বলা হচ্ছে। এবার দেখো, সালোক সংশ্লেষের শক্তির উৎস কি, সূর্য। এটাও তোমাদেরকে আগেও পয়েন্টে ছিল, সালোক সংশ্লেষের উৎস কি, সূর্য। তোমরা প্রত্যেকটা ক্লাস করো, কিছু কোশ্চেন হয়তো রিপিট হয়েছে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। দেখো, সকল জীবের খাদ্যের উৎস কি, সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সকল জীবের যে খাদ্যের উৎস সেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সালোক সংশ্লেষে উপজাত পদার্থ রূপে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। সালোক সংশ্লেষে উপজাত পদার্থ রূপে কী হয়, অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এরপরে দেখো, সালোক সংশ্লেষের সময় উদ্ভিদের সঞ্চয় অঙ্গে কী হয়, শ্বেতসার রূপে খাদ্য জমাট থাকে। সালোক সংশ্লেষের সময় উদ্ভিদের যে সঞ্চয় অঙ্গে কী রূপে খাদ্য জমাট থাকে, শ্বেতসার রূপে, মনে রাখবে, শ্বেতসার রূপে খাদ্য জমা থাকে। এরপরে সালোক সংশ্লেষের সময় CO2 গ্যাস গৃহীত হয়। সালোক সংশ্লেষের সময় CO2 গ্যাস গৃহীত হয়। যখন উদ্ভিদ সালোক সংশ্লেষ করে কিংবা প্রাণী সালোক সংশ্লেষ করে তখন তার কি হয়, CO2 গ্যাস গৃহীত হয়। এরপরে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগটি কি। সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগটি হচ্ছে PGA। তোমরা কমেন্টে জানাও PGA এর পুরো নাম, তোমাদেরকে আগের ক্লাসে করিয়ে দিয়েছি PGA এর পুরো নাম, অর্থাৎ তোমাদেরকে কমেন্টে জানতে চাইবো PGA এর পুরো নাম। এরপরে দেখো, কার্বন ডাইঅক্সাইডের কার্বন অক্সাইডের কার্বন গ্লুকোজে অঙ্গীভূত হওয়াকে অঙ্গারাত্মীকরণ বলে। অঙ্গারাত্মীকরণটা তোমাদেরকে বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কিন্তু। কার্বন ডাইঅক্সাইডে কার্বন গ্লুকোজে অঙ্গীভূত হওয়াকে কি বলা হয়, অঙ্গারাত্মীকরণ। এরপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয় বলেই বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কী হয়, অক্সিজেনের পরিমাণ বায়ুমণ্ডলে বেড়ে যায়, বৃদ্ধি পায়। সালোক সংশ্লেষের আলোক দশায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। সালোক সংশ্লেষের আলোক দশায়, কোন দশায়, আলোক দশায় সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এখানে প্রশ্ন এরকম আসতে পারে, সালোক সংশ্লেষ যে প্রক্রিয়াটা হয় সেটা কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, সেটা আলোক দশার ক্ষেত্রে। এরপরে সালোক সংশ্লেষের অন্ধকার দশায় এটিপির মধ্যে সঞ্চিত থাকে। তোমাদেরকে আগের ক্লাসে করেছি এটিপির পুরো নাম কি, এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনো ট্রাইফসফেট। আর তোমাদেরকে জানতে চাইব এটিপি তো বললাম, এডিপির পুরো নাম, তোমরা কমেন্টে জানাও এডিপির পুরো নাম, এডিপির পুরো নাম তোমরা কমেন্টে জানাও। তোমাদের অ্যাডিনো ট্রাইফসফেট যে রাসায়নিক শক্তি খাদ্যের মধ্যে সঞ্চিত রূপে আবদ্ধ থাকে। এরপরে প্রশ্ন দেখো, পৃথিবীতে সমস্ত শক্তির মূল উৎস সূর্য। একটু আগেই করলাম, পৃথিবীতে সমস্ত শক্তির মূল উৎস কি, সূর্য। দেখো, এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। এখানে কারণ কি, এটিপি এনার্জি কারেন্সি বলা হয় কারণ এটিপির মধ্যে শক্তি সঞ্চিত থাকে। অ্যাডিনো ট্রাইফসফেট এর মধ্যে শক্তি সঞ্চিত থাকে, তাই এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। উদ্ভিদ দেহে ক্লোরোফিল ঘটে ম্যাগনেসিয়ামের অভাবে। উদ্ভিদে ক্লোরোসিস ঘটে কিসের অভাবে, ম্যাগনেসিয়ামের ঘটে। মনে রাখবে উদ্ভিদে কিন্তু এই ম্যাগনেসিয়াম থাকে, কোশ্চেনটা তোমাদের এরকম দেয়, ঠিক আছে। উদ্ভিদের অঙ্গে অর্থাৎ কোন উপাদানগুলি থাকে না, যেখানে তোমাদের 3টে অপশানে তুলে দেবে, একটি থাকবে না, আনকমন, সেটা তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো, সালোক সংশ্লেষের জন্য উন্নত উদ্ভিদে উপস্থিতির
মুখ্য রঞ্চক কি ক্লোরোফিল। সালোক সংশ্লেষের জন্য উন্নত উদ্ভিদে উপস্থিত মুখ্য রঞ্চক ক্লোরোফিল। এটা তো হচ্ছে মুখ্য অর্থাৎ প্রধান রঞ্চক হচ্ছে সালোক সংশ্লেষের জন্য। এরপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাঁচামাল হিসেবে CO2 অক্সাইড এবং H2O ব্যবহৃত হয়। কাঁচামাল হিসাবে কী হয়, কার্বন ডাইঅক্সাইড এবং জল ব্যবহৃত হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। কার্বন ডাইঅক্সাইড এবং জল ব্যবহৃত হয়। এরপরে অঙ্গারত্বীকরণের সময় শক্তির উৎস কি, এটিপি। এক্ষুনি করলাম, অঙ্গারত্বীকরণের সময় এটিপির উৎস হচ্ছে, অতিরিক্ত শক্তির উৎস হচ্ছে এটিপি। অর্থাৎ সবসময় মনে রাখবে এটিপির মধ্যে শক্তি সঞ্চিত থাকে, এই এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। ঠিক আছে, এর পুরো নাম হচ্ছে অ্যাডিনো ট্রাইফসফেট। এরপরে প্রশ্ন দেখো, উদ্ভিদের সালোক সংশ্লেষের ফলে পরিবেশে কি হয়, O2-র পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। একটু আগেই তোমাদের করালাম না, উদ্ভিদের সালোক সংশ্লেষের ফলে পরিবেশে O2 অর্থাৎ অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়। এটা হচ্ছে সাধারণ নলেজ। কিন্তু কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। তোমাদের কমেন্ট করলে মতামত অনুযায়ী আমাদের ক্লাস দিতে সুবিধা হবে এবং তোমাদের মতামত শুনলে আমাদের ক্লাসগুলি দিতে ভালো লাগে। আর বন্ধু তোমাদের শেয়ার করো যাতে তারাও জানতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে যখনই তোমাদেরকে এরকম কোনো ক্লাস দেবো তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে।